আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি ভাই। ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদির মৃত্যু নিয়ে এত এত হাহাকার কেন, আর এই হত্যার বিচার হতে হবেই বা কেন? এই বাংলাদেশে হাদি হত্যার বিচার হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই একটা হাদি হত্যার বিচার কখনোই এই রাষ্ট্র বদলাবে না, বরং এই বিচার তোলা থাকুক আখেরাতের জন্য, যেদিন প্রত্যেকটা বিচারককেও বিচারের মুখোমুখি হতে হবে। অনেকে বলেন আমরা নাকি সততা ফেল করি। ভাইরা, সততা বেটি বেটি বলতে কোনো দ্বিধা নাই। যদি সাহস থাকে আপনারাও সততা বৃদ্ধি করে দেখান। আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই। তবে আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব গতানুগতিক রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনার সঙ্গে ওসমান হাদির ভাবনার পার্থক্য ঠিক কোথায় ছিল, এবং হাদিকে খুন করার পেছনে মিডিয়ার ভূমিকা আসলে কি ছিল। হাদিকে নিয়ে বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন ওসমান হাদি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত হোক। এটি মূলত একটি লিবারাল ডেমোক্রেটিক ফ্রেম। নির্বাচন, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠা, অর্থনৈতিক সুযোগ, আসলে এই ভাষা বিভিন্ন দলের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখানেই একটি মৌলিক বিষয় পরিষ্কার করা জরুরি। হাদি কখনোই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এই ধরনের সহজ প্রচলিত স্লোগানের রাজনীতি করেননি। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। হাদি কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি গণতন্ত্রকে কোনো চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখেননি, বরং প্রশ্ন তুলেছেন এই গণতন্ত্র কার জন্য, কাদের স্বার্থে এবং কোন কাঠামোর ভেতরে কাজ করছে। এবার আসা যাক ইনকিলাব মঞ্চের ঘোষিত উদ্দেশ্য আসলে কি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান দ্বারা অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন এই ইনকিলাব মঞ্চ, যার লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। এখানে কয়েকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আধিপত্যবাদ বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার আধিপত্যবাদ নয়, বরং আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, হিন্দু, মুসলিম, মানে সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা করা হয়েছে। শুধু রাষ্ট্রীয় নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের আধিপত্যবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চ। ইনসাফ বলতে তারা নৈতিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছে, শুধুমাত্র নির্বাচন চাননি। আর ইনকিলাব মঞ্চের এই অবস্থানটা একদম বাংলাদেশের গতানুগতিক ক্লাসিক পার্টি পলিটিক্সের বাইরে থেকে নেওয়া একটি অবস্থান, যা দলীয় রাজনীতির বাহিরে দাঁড়িয়ে আধিপত্যবাদ বিরোধী অবস্থান নেওয়া। বাংলাদেশে এটা বরাবরই সবচেয়ে বিপজ্জনক অবস্থানগুলোর একটি। ইতিহাসে দেখা যায় যারা এই জায়গা থেকে কথা বলেছেন তাদের অনেককেই জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে। যেমনটি শহীদ নূর হোসেন ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথের প্রতীক, সাংবাদিক সাগর রুনি ছিলেন ক্ষমতার অস্বস্তিকর সত্যের জন্য হুমকি, আবার আবরার ফাহাদ ছিলেন আধিপত্যবাদী রাষ্ট্রচিন্তার বিরুদ্ধে এক স্পষ্ট প্রতিবাদ। তারা প্রত্যেকেই আধিপত্যবাদের জন্য ছিলেন এক একটি বিপজ্জনক অস্ত্র। কিন্তু ওসমান হাদি ছিলেন এই জায়গায় ভিন্ন মাত্রার। ওসমান হাদি কোনো একক স্লোগান, একক প্রতিবাদ বা একক ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন একটি সম্পূর্ণ চিন্তাধারা, একটি কাঠামোগত প্রশ্ন, একটি বিকল্প রাষ্ট্রবোধ। এই কারণে তিনি ছিলেন শুধুমাত্র একটি অস্ত্র নন, তিনি ছিলেন পুরো একটি অস্ত্রের গোডাউন। এই গোডাউন যদি ভেঙে না ফেলা যেত তাহলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই রাষ্ট্রে আধিপত্যবাদের ভিত্তি নড়বড় হয়ে পড়ত। কারণ হাদি কোনো আবেগী বক্তা ছিলেন না, তিনি ছিলেন ধারাবাহিক, যুক্তি নির্ভর এবং সুসংগঠিত।
টকশো থেকে রাজপথ, প্রতিটি জায়গায় তিনি এক একটি পয়েন্ট ধরে ধরে মানুষের হাতে এমন প্রশ্ন তুলে দিচ্ছিলেন যেগুলো ক্ষমতার জন্য ছিল ভয়ঙ্করভাবে অস্বস্তিকর। এই প্রক্রিয়া থামানো না গেলে হাদি একা থাকতেন না, তার চিন্তা থেকে তৈরি হতো আরো হাজার হাজার হাদি, যারা দল নয় ন্যায় চাইতো, ক্ষমতা নয় কাঠামোর দিকে প্রতিনিয়ত প্রশ্ন তুলতে শিখে যাচ্ছিল। এই কারণে তাকে থামানো জরুরি হয়ে উঠেছিল, কারণ তিনি শুধু বর্তমানকে প্রশ্ন করেননি, তিনি ভবিষ্যৎটাকেই বিপজ্জনক করে তুলছিলেন আধিপত্যবাদের জন্য। তবে বাংলাদেশের এই আধিপত্যবাদের পেছনে যারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে কৌশলী এবং সবচেয়ে প্রভাবশালী শক্তি হলো বাংলাদেশি মূলধারার মিডিয়া। এই মিডিয়া কেবল খবর প্রচার করেন না, এরা প্রতিদিন মানুষ কিভাবে ভাববে, কিভাবে প্রশ্ন করবে আর কিভাবে চুপ থাকবে সেটা ট্রেনিং দেয়। প্রতিটি মিডিয়া হাউস যেন এক একটি পেঁচানো খেলার ঘর, যেখানে সত্য নয় ন্যারেটিভ তৈরি হয়। এখানে প্রশ্ন তোলা হয় না, বরং প্রশ্ন বেছে দেয়া হয়। এখানে বিতর্ক হয় না, বিতর্ক নিয়ন্ত্রণ হয়। এখানে মানুষকে সচেতন করা হয় না, মানুষকে ম্যানেজ করা হয়। এই মিডিয়াগুলোর সবচেয়ে বড় সাফল্য হলো তারা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে এই ব্যবস্থার বাহিরে কিছু ভাবাই উগ্রতা, এই কাঠামোর বাইরে দাঁড়ানোই অরাজকতা। হাদির মতো মানুষরা মিডিয়ার কাছে সব সময় বিপজ্জনক, কারণ হাদি কোনো দলীয় মুখপাত্র ছিলেন না, তিনি কোনো নির্দিষ্ট ক্যাম্পেইনের ভাষায়ও কথা বলতেন না। তিনি প্রশ্ন করতেন এমন জায়গায় যেখানে মিডিয়ার সব সাজানো স্ক্রিপ্ট ভেঙে পড়তো। এই মিডিয়াগুলো উস্কানি দিতে জানে, এরা গোলামি শেখাতে জানে, প্রয়োজনে মাথা নিচু রাখতেও জানে, এরা ক্ষমতার ভাষাকে জাতীয় স্বার্থ বানাতে জানে। কিন্তু সত্য সংবাদ দেওয়ার বেলায় তারা অদ্ভুতভাবে অন্ধ ও বধির। আর যখন দেখবেন হাদিদের মৃত্যুতে তারা অনেক আহাজারি করছেন, তবে বুঝবেন হাদিদের নিয়ে তাদের আহাজারির নিউজের ভিউজ থেকে ভালোই ইনকাম হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা এখানে কিছু নির্দিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা নিজেদের জ্ঞানী, প্রগতিশীল ও সচেতন নাগরিক বলে দাবি করেন। তাদের কথাবার্তায় বড় বড় শব্দ থাকে, তাদের আলোচনায় ভারী ভারী রেফারেন্স থাকে, কিন্তু বাস্তবে তাদের চিন্তার সাহস এতটাই সীমিত যে হাদির মতো একজন মানুষের একদিনের চিন্তা ভাবনাও তারা ধারণ করার ক্ষমতা রাখেন না। হাদি প্রশ্ন তুলতেন কারা লাভবান হচ্ছে, আর এরা ব্যস্ত থাকেন কারা আমন্ত্রণ জানাচ্ছে সেটা নিয়ে। হাদি বলতেন কাঠামো ভাঙার কথা, আর তারা বলেন এই মুহূর্তে এটা বলা ঠিক না। এভাবে যুগে যুগে হাদিদের একা করে ফেলা হয়। প্রথমে উপহাস, তারপর অবহেলা, তারপর নীরবতা, আর সব শেষে 16-17 বছরের জন্য এমন হাদিদের শূন্যতা। আর এই শূন্যতাগুলো তৈরি করাই মিডিয়ার সবচেয়ে বড় অবদান। কারণ হাদি মারা গেলে শুধু একজন মানুষ মারা যায় না, মরে যায় হাজারটা সম্ভাব্য হাদি হয়ে ওঠার সুযোগ। তবুও ইতিহাস বলে হাদিরা কখনো শেষ হয় না, কারণ যতদিন এই কাঠামো থাকবে ততদিন কেউ না কেউ আবার প্রশ্ন তুলবেই। সমস্যা হলো প্রতিবারই মিডিয়া প্রস্তুত থাকে সেই প্রশ্নকে প্রথমে বিকৃত করতে, আর প্রয়োজন হলে চিরতর মুছে ফেলতে। হাদি কখনোই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে আসেননি। তিনি জানতেন এই দেশে ক্ষমতার কাঠামো নিয়ে সরাসরি প্রশ্ন তুললে শেষ পরিণতি কি হতে পারে। তিনি জানতেন তাকে মেরে ফেলাও হতে পারে। তবুও তিনি চেয়েছিলেন মরে গিয়েও যেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটা স্থায়ী দাগ রেখে যেতে, এমন একটা প্রশ্ন রেখে যেতে যেটা সহজে মুছে ফেলা যাবে না। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে হাদি উঠে এসেছিলেন একটা সুন্দর রাষ্ট্র গঠনের জ্ঞান নিয়ে, স্বপ্ন নিয়ে, আর এই বিশ্বাস নিয়ে যে এই রাষ্ট্রের তথাকথিত অভিজ্ঞ রাজনীতিবিদদেরও রাজনীতি নতুন করে শেখা দরকার। কিন্তু রাষ্ট্র জবাব দেয় জ্ঞান দিয়ে না, রাষ্ট্র জবাব দেয় শক্তি দিয়ে। তার বিনিময়ে রাষ্ট্র হাদিকে দিয়েছে একটি বুলেট, যার ভেতরে চাপা পড়ে গেছে হাদির সেই সমস্ত চিন্তা, যুক্তি আর সম্ভাবনা। হাদি ছিলেন একজন শিক্ষক, শিক্ষকতা ছিল তার পরিচয়ের একটা মাত্র অংশ। তিনি একই সঙ্গে ছিলেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তিনি জানতেন মানুষকে শেখাতে হলে আগে হাসাতে হয়, হাসির ভেতর দিয়ে সত্য ঢুকিয়ে দিতে হয়। আর কখনো কখনো সেই সত্য এত গভীর হয় যে মরে গিয়ে কিভাবে কাঁদাতে হয় সেটাও হাদি দেখিয়ে গিয়েছে। সব কথার শেষে আফসোসটা থেকে যায়, যেটা কোনো রাজনৈতিক আফসোস নয়, এটা একেবারে ব্যক্তিগত, একেবারে মানবিক। একজন বাবাহারা সন্তানের আফসোস। মারা যাওয়ার আগে হাদি সবাইকে বলে গিয়েছিলেন তার সন্তানকে দেখে রাখতে। এই কথাটার ভেতরে ছিল বিপ্লবীর ভাষা নয়, এটি ছিল একজন বাবার শেষ অনুরোধ। হাদি আজ বেঁচে আছে আমাদের মাঝে এই কারণে নয় যে সমাজ বদলে গেছে, বরং সত্যটা আরো নির্মম। এই সমাজ হাদির চাওয়ার মতো বদলানোর জন্য প্রস্তুত ছিল না কখনোই। হাদি যদি বেঁচে থাকতেন তবে এই মৃত, পচে যাওয়া ব্যবস্থাই ধীরে ধীরে তাকে মেরে ফেলতো।
তিনিই মারা গেছেন, কিন্তু আমাদের সামনে রেখে গেছেন এমন একটি প্রশ্ন, যেটি হলো আমরা কি আদৌ এমন মানুষ বাঁচিয়ে রাখার যোগ্য?